বিয়ের বিয়ের খবর চারদিকে যেন বাতাসের গতিতে ছড়িয়েছে। কায়রা যখন খবর পেয়েছে ছুটে এসেছে। ঝগড়া বিবাদ হুমকি ধমকি কোনো কিছুতে পিছপা হলেন না তারা। শেষ পর্যন্ত মামলা করার হুমকি দিয়ে গেল কায়ের পরিবার। এসবে কিন্তু নীরব বিয়ের পরিবারের সকলে। অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে এদের উস্কে দেওয়ার মানে নেই। সকাল 11টায় ঘুম ভাঙলো ফিয়ের। দ্রুত তৈরি হয়ে নাস্তার উদ্দেশ্যে রান্নাঘরে যেতে দেখা হলো তার বাবার সাথে। সুবিন যেন মেয়েকে এড়িয়ে যেতে চাইলেন। সরল মনে ফি বলে, বাবা কি খুঁজছিলে, মা কোথায়? জানি না। থমথমে মুখ নিয়ে সরে গেল সুবিন। বাবার ব্যবহারে খুব বেশি অবাক হলো না ফি। এই তো গত রাতে খাওয়ার সময় তাকে ডাকেনি। প্রতিদিনের মতো আদর করে পাতে 1 চামচ ভাত তুলে দেয়নি। বাবার এড়িয়ে যাওয়া কি ভি বোঝে না? খুব করে বোঝে। বাবা, আমার বিয়ে নিয়ে কি তুমি খুশি নও? তোমার জীবন তোমার সিদ্ধান্ত। বাবা হিসাবে যত যা দায়িত্ব আছে আমি পূরণ করেছি। এখন আবার ভাববে শ্বশুর বাড়িতে কেন যেতে দিলাম না, সেটাও আমার দায়িত্ব। দেখে শুনে মেয়ে পাঠাবো, এর আগে নয়। ইউনচুন এগিয়ে এলো। সুবিনের মন কষাকষি একদিন যে থাকবে না তিনি তা জানেন, খুব ভালো করেই জানেন। সুবিন চলে গেলেন নিজের কক্ষে। বাবার পানে ভি তাকিয়ে রইল শূন্য চোখে। ভি, খেয়ে দিয়ে দ্রুত রেডি হ, জাংকুক আসবে। কেন আসবে? তোকে নিয়ে যাবে, পাসপোর্টের কাজ আছে তো। ও মা, এসবের কি কাজ? ছেলেটা বিয়ে করেছে কি বউকে ফেলে যাবে বলে? তোকেও নিয়ে যাবে। আর তুমি সেই কথা খুশি হয়ে বলছো, তোমার কি একটুও কষ্ট হচ্ছে না? ইউনজুন চাপা হাসলেন। বিয়ের পিঠে হাত বুলিয়ে বলেন, তুই সুখী থাকবি, এর চেয়ে আনন্দ আর কিছুতে নেই। এত গ্যারান্টি দিচ্ছ কি করে আমি সুখী থাকবো? খারাপটা ভাবতে নেই মা, মনে রাখবি সব সময় ভালো কিছু ভাবতে হয়। অনেকক্ষণ হলো ডাইনিং রুমে জাংকুক এসে বসেছে। নিয়ন্ত্রণ নাস্তা নিয়ে ছোটাছুটি অবস্থা। সুবিন জাংকুকের সাথে দেখা করলেন না। মেয়ের জামাই নিয়ে তিনি যে খুশি নেই বেশ বুঝতে পারে জাংকুক, কিন্তু সে যে এসব গায়ে মাখে না। সে ভিকে ভালো রেখে দেখিয়ে দেবে। অযোগ্য ছেলের কাছে সুবিন মেয়ে দেননি। ভি এলো ধাপধাপে সাদা 3 পিস পরে, লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে কেমন হেলে দুলে হাঁটছে। মেয়েটাকে দেখে জাংকুক চমৎকার হাসলো। ওই তো আমার জান এসেছে। দুই শাশুড়ির সামনে এমন কথা বলে বেশ লজ্জায় পড়লো জাংকুক। নিয়ন্ত্রণ নিজেও লজ্জায় পড়লো। কাইনা মামি শাশুড়ি বিধায় কিছু বলতে পারলো না। তা না হলে এতক্ষণ জাংকুককে টিপ্পনি কাটতে এক বিন্দুও ছাড়তেন না। যেহেতু লাগাম ছাড়া, ছেলেটা লাগাম ধরতে পারলো না। আচমকা শব্দ করে হেসে উঠলো সে। ভি বুঝতে পেরেও না বোঝার ভান করে চুপসে রইলো। জাংকুক ভির উদ্দেশ্যে বলে, চলো যাই। বাবার সাথে দেখা করেছেন? আমাকে দেখে তো রুমের দরজা লাগিয়েছেন। আমার প্রতি তার কোনো আগ্রহ নেই। ভি মাথা নামালো। বাড়ির নতুন জামাইকে এভাবে অপমান না করলে কি হয় না? বাবা এতটাই মনে কষ্ট রেখেছেন? জাংকুক ভিয়ের হাত ধরলো এবং চোখে চোখ রেখে বলে, তুমি কি মন খারাপ করেছো? আমি কিন্তু এই ব্যাপারটা সামান্য ভেবে নিয়েছি। আমাকে আজ তার অপছন্দ, কিন্তু আগামী বছর একই সময় তিনি হয়তো আমাকে অপছন্দ করার মতো কোনো কারণ খুঁজে পাবেন না। স্থান কাল সময় আমাদের রুচি অভ্যাস চাহিদা পাল্টে দেয়। পাসপোর্টের কাজ নিয়ে আজ সারাটা দিন গেল জাংকুকের। সন্ধ্যার পর দাঁড় ফেলার মতো সুযোগ পেয়েছে তারা। খিদায় নাজেহাল অবস্থা সবার। একটি রেস্টুরেন্টে এসে জিহব ক্লান্ত হয়ে চেয়ারে যে বসেছে, আর উঠতেই চাইল না। জাংকুক তাকে অনেকবার বলল ফ্রেশ হয়ে নিতে, কিন্তু কে শুনে কার কথা। জিহব নাসরবান্দা, সে কিছুতেই উঠবে না। বাধ্য হয়ে জাংকুক একাই গেল ফ্রেশ হতে। বিয়ের অপ্রস্তুত ভাবটা দেখে জিহব বলে, ভাবি তোমাদের সব ঠিকঠাক? জিহবের প্রশ্নটা ঠিক কি নিয়ে বুঝতে পারল না ফি, তবুও মাথা নেড়ে বলে, হ্যাঁ ঠিকঠাক। জিহব আশেপাশে তাকালো, জাংকুক আসছে কিনা। নিশ্চয় সেটা পরখ করছিল সে। তোমার সাথে ভাইয়ার যখন ব্রেকআপ হলো, সেদিন ভাইয়া একে একে তোমার জমিয়ে রাখা সমস্ত স্মৃতি মুছে দিল। তুমি তো জানো ভাইয়ার বেডের পেছনে তোমার ছবি ছিল। সমস্ত ছবি ভাইয়া পড়িয়ে ফেলেছিল। ফোন, ল্যাপটপ, কোথাও তোমার কোনো ছবি বা ভিডিও রাখেনি। এর মাঝে তুমি তোমার সব সোশ্যাল অ্যাকাউন্ট ডিলিট করে দিলে। কোনোভাবেই তোমাকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা সকলে দিনের পর দিন দেখে গেছি ভাইয়ার জেদ, পাগলামি, রাগারাগি। ভাইয়া হঠাৎ থেমে গেল, পাগলের মতো খুঁজতে থাকলো তোমাকে। কেউ তোমার খোঁজ দিতে পারেনি। মানসিক ভাবে সম্পূর্ণ ভেঙে পড়লো ভাইয়া। তার চাকরিটাও ততদিনে ছেড়ে দিয়েছিল। একদিন হঠাৎ ভাইয়ার খিঁচুনি উঠলো। এরপর এক একদিন এক এক সমস্যা দেখা দিল। রাত দিন তে তে তে। ড্যাড ভাইয়াকে সাহস দিলেন যে করে হোক খুঁজে বের করা হবে তার থেকে। এভাবে কেটে গেল 2 মাস। ভাইয়া ধীরে ধীরে সুস্থ হলো। লোক লাগালো তোমাকে খুঁজতে থাকলো। 28 দিন পর খোঁজ পাওয়া গেল তোমার। কিন্তু তখন তোমার বিয়ে ঠিক, তুমি ব্যস্ত বিয়ে নিয়ে। ভাইয়া বুঝতে পারলো তুমি তাকে ঠকিয়েছো। তোমাকে খুন করার সিদ্ধান্ত নিল সে। আবার সিদ্ধান্ত নিয়েছে তোমার মুখোমুখি হবে। কখনো সিদ্ধান্ত নিয়েছে
তোমার হাজবেন্ডকে গায়েব করে দেবে, এমন অহেতুক হাজার খানেক ভাবনা ছিল ভাইয়ার মাথায়। জানো, মম তাকে অনেক বুঝিয়েছে, গ্রানি নিজেও কত কি করলো, কিন্তু দিন শেষে ভাইয়া নিজের সিদ্ধান্তেই অটল। সে আর কাউকে না, তোমাকে গায়েব করবে। হঠাৎ করে ভাইয়া নিখোঁজ, তারপর জানতে পারি ভাইয়া দেশে এসেছে, এরপরই তো এসব। তবে তোমাকে যে বিয়ে করবে তা তো আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। তোমার প্রতি ভাইয়ার জেমেছিল বিতৃষ্ণা, এই বিতৃষ্ণা থেকে বিয়ে, ব্যাপারটা ইন্টারেস্টিং না? জাংকুককে আসতে দেখে জিহুপ থামলো, ভয়ে জড়সড় অবস্থা ফিয়ের। প্রথম দেখায় জাংকুকের সাথে তার মুহূর্তগুলো সুখকর ছিল না। জাংকুকের চোখে দেখেছিল তার প্রতি ঘৃণা, কিন্তু হঠাৎ জাংকুক তাকে বিয়ে করলো কেন? বিদেশ নিয়ে মারবে বলে? জান, শরীর খারাপ লাগছে? চমকে তাকালো ফি। জাংকুক তার হাত ধরেছে, কপালে ছুঁয়ে দেখছে জ্বর আছে কিনা, কিন্তু এই মুহূর্তে জাংকুককে তার জম ছাড়া কিছুই মনে হচ্ছে না। জিহুপ উঠে দাঁড়ালো আর মোড়া ভেঙে বলে, ব্রো তোমরা থাকো, আমি পার্সেল নিয়ে বাসায় চলে যাচ্ছি। ওকে, সাবধানে যাও। গাড়ি নিয়ে যাও, আমরা চলে যেতে পারবো। জিহুপ গাড়ির চাবি নিয়ে চলে গেল, কিন্তু কিছু ভেবে পুনরায় এলো। সে জাংকুকের উদ্দেশ্যে স্বাগতিককে বলে, সুযোগ করে দিয়েছি ব্রো, এমন ভাই আর পাবে না। জিহুপ গো টু হেল। ওয়েটার খাবার দিয়ে গেল, একটু খাবারও ছুঁয়ে দেখলো না ফি। তার যে মনে ভয় ঢুকেছে, জাংকুক কি সত্যি তাকে মারতে চায়? আচ্ছা, ইতালি নিয়ে কি তাকে মেরে ফেলবে? ফির আতঙ্কগ্রস্ত মুখ দেখে জাংকুক বলে, জান কি হয়েছে? আমি বাসায় যাব। যাবে তো, খাবারটা শেষ করো। আমি ইতালি যাব না জাংকুক। বাট হোয়াইতে? ভি কথা খুঁজে পেল না, কি বলবে সে। জাংকুক ততক্ষণে চামচে খাবার নিয়ে বসে আছে। হ্যাঁ করো জান। আমি খাবো না। কেন? এবারও কোনো উত্তর খুঁজে পেল না ফি। জাংকুক ভিয়ের গাল চেপে চামচ ভর্তি ফ্রাইড রাইস পড়ে দিল। আমি সত্যি বলছি, আমি যাব না। বাজে কথা শুনতে চাই না তে। দাঁতে দাঁত চেপে বলল জাংকুক। দ্বিতীয়বারের মতো চামচে খাবার নিয়ে ফিয়ের মুখ চাপলো। জাংকুকের রাগে রাগে মুখটা দেখে কি বলবে বুঝতে পারলো না মেয়েটা। তবুও ভি যেন চুপ থাকার পাত্রী নয়। জাংকুকের উদ্দেশ্যে সে বলে, জাংকুক একটা কথা বলবো। বলো জান। আপনি কি আমায় ইতালি নিয়ে মেরে ফেলবেন? আমি মারার আগে প্রতি রাতে তুমি নিজেই বলবে, প্লিজ কিল মি জান। মুখের খাবার ছিটকে বেরিয়ে এলো ফিয়ের। কাঁচতে কাঁচতে মেয়েটার দাম আটকে যাওয়ার অবস্থা। জাংকুক বাঁকা হেসে চোখ মারলো। ফি কাঁচতে কাঁচতে বলে, অসভ্য লোক। তুমি আমার অসভ্যর কারণ জান। এই রাস্তায় সাবধানে হাঁটবে। চোখ সামলাবে। কেন চোখ সামলাবো? চোখ সামলে হাঁটলে তো উষ্টা খেয়ে পড়বো। পড়লে আমি ধরে ফেলবো। যত বাজে কথা। চোখ আমার দিকে থাকবে, শুধু আমার দিকে। আপনি যেহেতু নেই সেহেতু অন্যদিকে তাকাতেই পারি। জাংকুক টু শব্দ করলো না, তবে ছেলেটার দীর্ঘশ্বাসের চাপা শব্দটা ঠিকই কানে এলো ফিয়ের। ক্লাস কয়টায় যান? একটু পরে শুরু হবে। শেষ হবে কয়টায়? 2টায় বের হব। জাংকুক ফোন রাখলো। বিয়ের পাসপোর্ট ভিসার কাজে ইদানিং সে একটু বেশি ব্যস্ত। অপরদিকে ফি ভার্সিটি এসেছে। পড়াশোনায় ফি খুব বেশি ভালো নাই, মূলত ভালো খারাপের প্রসঙ্গ আসে চেষ্টায়। পড়াশোনা মোটেও ভালো লাগে না তার। পরীক্ষার আগে একটু আধটু পড়ে যতটা মার্ক পাওয়া যায়। অনার্স দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ছে ফি। দ্বিতীয় বর্ষে অ্যাডমিন হওয়ার পর থেকে একদিনও ক্লাস করা হয়নি তার। তাই কত তলার কোন রুমে ক্লাস হয় মেয়েটা তাও জানে না। ভার্সিটির অলিতে গলিতে প্রতিটা বন্ধু দলের আড্ডা চলে, কিন্তু ফিয়ের কাছের বন্ধু বলে তেমন কেউ নেই। সহজে মানুষের সাথে মিশতে পারে না সে। যে দুজন বান্ধবী আছে তাদের সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। ভি চরকির মতো ঘুরছিস কেন? লিসার কথায় ঘুরে তাকায় ফি। এই তো তার বান্ধবী লিসা এসেছে, এবার তবে নিঃসঙ্গতা কমবে। আমাদের ক্লাসটা কোনটা? তুই ক্লাস না পেলে আমাকে ফোন করবি তো? ফোনে টাকা নেই। আয় আমার সাথে, কখন থেকে তোর অপেক্ষা করছি আমরা। ভি লিসার পিছু পিছু গেল। ক্লাসে তাদের জন্য অপেক্ষা করছিল জেনি। 3 বান্ধবী একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য যখনই প্রস্তুত হলো তখনই ক্লাসে স্যার এসে উপস্থিত। স্যারকে পাত্তা দিল না 3 বান্ধবী। লিসা ভিকে উদ্দেশ্যে বলে, তোর বিয়ে খেতে গেলাম আর তুই নেই, তুই গায়েব। সত্যি করে বল কোথায় ছিলি তুই? এসব কথা আমার এখন বলতে ভালো লাগছে না রে, পরে একদিন বলবো। না পরেটারে না, এখনই বলবি। তুই যে ফাঁকিবাজ, আজকের পর ঠিক কবে আসবি তা জানি না। পার্লার থেকে তুই কোথায় গায়েব হয়েছিলি? ভি সত্যটা চেপে গেল। সে জানে তাকে কি বলতে হবে। শুধু বন্ধুদের নয়, প্রত্যেক মানুষকে সে একই মিথ্যে বলেছে। পার্লার থেকে ফেরার পর আমাকে কিডন্যাপ করেছিল কায়ের প্রেমিকা, তারপর আমাকে একটা গুদামে আটকে রাখে। সে কি সব বিয়ে ভাঙতে করেছিল? তা নয় তো আর কি। এরপর আমি 2 দিন ছিলাম সেখানে। একদিন সুযোগ মতো পালিয়ে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারিনি, তার আগেই ধরা পড়লাম। আমি নিজেকে বাঁচাতে যখন ছুটছিলাম তখন পড়লাম একটা গাড়ির সামনে। সেই গাড়িতে ছিল জাংকুক।
জাঙ্কুক আবার কে? তোদের দুলাভাই। মানে কি তোর বিয়ে হয়ে গেছে? লিসা এবং জেনির চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছে। তারা তো জানতো না ফিয়ের বিয়ে হয়েছে। এই মেয়ে এত চাপা কেন? সবটা আড়াল করে কি মজা পাই? তুই বিয়ে করেছিস একবার বললিও না। দেখি দুলাভাইয়ের ছবি দেখা। ভি তাদের বিয়ের ছবি দেখালো। লিসা আর জেনি স্তম্ভিত নয়নে চোখাচোখি করলো। এটা কে রে ভাই? সেই মাল। কোথা থেকে পেলি? কি করে পেলি? কোন কোম্পানির মাল? ভি ডেকে গেল। দ্রুত হাতে ছিনিয়ে নিল তার ফোন। তোদের দুলাভাই আর তোরা মাল বলছিস? সি, চুপ কর। এবার বল দুলাভাই কোথায় থাকে? আমার মনে। তা তো থাকবে। এবার বল এটা কোন দেশের? ইতালির। তোকে নিয়ে যাবে? হ্যাঁ। তোর ভাগ্য তো সোনায় মুড়ানো। ভি চুপচাপ রইল। ক্লাসের স্যার তাদের দিকে তাকিয়ে আছে গম্ভীর চোখে। কিছুক্ষণ বাদে তাদের শুরু হলো ক্লাস টেস্ট। সারাটার সময় মুখে কলম নিয়ে বসে রইল ভি। আজ কোন অধ্যায়ের পরীক্ষা চলছে সে তাও জানে না। শুনছেন কিম তেহুং ভি? পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে চমকে পেছনে তাকালো ভি। গরম গরম সিঙ্গারা মাত্র মুখের সামনে ধরেছে জেনি। কাইকে দেখে আনমনে কামড় বসাতে চাকা লেগে চুপসে যায় সে। আমাকে দেখে চমকে যাচ্ছ কেন ভি? আপনি এখানে কি করছেন? তোমার খোঁজে এসেছিলাম। বাবা তো আপনাকে বলে দিয়েছে আমার সাথে কোনো যোগাযোগ আপনি করবেন না। আমি কারো কথা ধার ধারি না। শুনলাম এখন যাকে বিয়ে করলে ছেলেটা নাকি বিদেশি। তা বিদেশি দেখেই কি বিয়ে করলে? দেশি চামড়ায় কি মন ভরে না? মুখে লাগাম দিন। লাগাম দেওয়ার মতো কোনো কথাই আমি বলছি না। কয়েকদিন পর টিভিতে নিশ্চয়ই নিউজ হবে। প্রেমের টানে ইতালি থেকে বাংলাদেশে ছুটে এসেছে এক প্রেমিক। ভিয়ের দু চোখ টলমলে। ক্রমশ শ্বাস বন্ধ হয়ে আসছে তার। কেউ তাকে আঘাত দিয়ে কথা বলবে এসব মানতে পারে না সে। তাই তাকে একে একে অনেক কথা শুনিয়ে গেল, কিন্তু কোনোটার সঠিক জবাব দিতে পারলো না ফি। জেনি কাইকে চুপ করতে বললে উল্টো তাদের ধমকে চুপ করায় সে। কাই তার কাজ হাসিল করে চলে গেল। বন্ধুদের আড্ডা বিষাদের রূপ নিল মুহূর্তে। ভি কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা। অপরদিকে জাংকুক একের পর এক ফোন করেই যাচ্ছে। ভিয়ের ফোন তোলার নাম নেই। ক্লাস শেষ 2টায়, অথচ ভি ভার্সিটির গেট থেকে বের হলো 3টার কিছুটা আগে। রাস্তার ধারে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। তার আগুন চুল্লির মুখখানে দেখে তেমন ভাবে গায়ে মাখলো না ভি। কোথায় ছিলেতে? জাংকুকের গম্ভীর স্বরে পাল্টা গম্ভীর ভাবে জবাব দিল ভি। ক্যান্টিনে। এতক্ষণ ক্যান্টিনে কি করছিলে? আড্ডা দিচ্ছিলাম। জাংকুক ভিয়ের চিবুক তুলল। লালচে নাক, ফোলা রক্তিম চোখ জাংকুককে অতি সহজে জানান দিচ্ছে ভি কেঁদেছে। কিন্তু কেন? তুমি কাঁদছো কেন? কই? আমাদের মুখোমুখি সাক্ষাৎকার নিশ্চয়ই হাসি মুখে হয়নি। প্রতিটা দিন প্রতিটা রাত আমি তোমার কান্না দেখেছি। তোমার সবটাই আমার মুখস্থ। জাংকুক, আমি বাড়ি যাব। আগে বলো কেন কেঁদেছো? প্লিজ আমাকে বিরক্ত করবেন না। আমি তোমায় বিরক্ত করছি? জাংকুক রেগে গেল। তাতে খুব বেশি পাত্তা দিল না ফি, বরং পাল্টা রাগ দেখিয়ে সে হাঁটা শুরু করলো উল্টো দিকে। খালি রিক্সা দাঁড় করিয়ে উঠতে নিলে তার হাত টেনে আনে জাংকুক। হোয়াট দ্য হেল! ছাড়ুন হাত, আমি একাই যেতে পারবো। জাংকুক কোনো কথাই শুনলো না। রাগে গজগজ করতে করতে ফিকে গাড়িতে তুললো সে। গাড়ির স্পিড বাড়িয়ে দিল কয়েক গুণ। এত জোরে গাড়ি চালানো দেখে কিছুটা ভয় পেল ফি, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া জানালো না। যদি অ্যাক্সিডেন্ট হয় তবে হোক। সারাটা রাস্তায় দুজনের মাঝে কোনো কথাই হলো না। জাংকুক গাড়ি থামাতে দ্রুত নেমে গেল ফি। তার পিছু পিছু এলো জাংকুক। গুঞ্জন তো তাদের অপেক্ষায় ছিল। জাংকুক ফিকে নিয়ে আসবে এবং মেয়ে জামাই একসাথে লাঞ্চ করবে। কিন্তু বেজে গেল 3টা, তাদের আসার নাম নেই। ডোরবেল বাজতে ইউনজুন দরজা খুললো। ভি দ্রুত পায়ে ঢুকলো। তার পিছু পিছু প্রবেশ করলো জাংকুক। ইউনজুনকে সালাম জানিয়ে সেও ছুটে গেল ফিয়ের পেছনে। স্বেচ্ছায় রুমের দরজা বন্ধ করতে চেয়েছিল ফি। সে চায় না জাংকুকের সাথে আসার দেখা হোক, কিন্তু জাংকুক তার পেছনে এসেই দরজা বন্ধ করলো। আপনি কেন এলেন আমার রুমে? এটা আমারও রুমতে। তুমি আমার, তোমার রুমটাও আমার। এখন বলো কাঁদছিলে কেন? উফ, আমাকে একা থাকতে দিন। নেভার এভার। ভিয়ে রাগ দেখালো। বিছানায় থাকা ব্যাগটা ছুঁড়ে ফেললো মেঝেতে। জাংকুক পাল্টা রাগ দেখিয়ে গায়ের ব্লেজার খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। জাংকুক নিজেকে স্থির করলো। এক হাতে আগলে ধরলো ভিকে। আমার সাথে রাগ দেখিয়ে কোনো সমাধান হবে না। তার থেকে ভালো দুজনে মিলে সমস্যার সমাধান করি। বলো জান, কি হয়েছে? কাই এসেছিল, আমাকে অনেক বাজে বাজে কথা শুনিয়েছে। আমি এসব বাজে কথা কেন শুনবো? কি অন্যায় করেছিলাম আমি? প্রথমে আপনি এলেন, আমার নামে অনেকগুলো অভিযোগ জানালেন। এরপর আমার জীবনটা পাল্টে গেল। আমি কিচ্ছু চাইনি। আমি শুধু সবার চোখে আমার জন্য গুরুত্ব দেখতে চেয়েছি। অথচ দেখুন, বাবাও আমাকে দূরে ঠেলে দিল। কাই বাজে কথা শোনালো। এসব আমার ভালো লাগছে না। জাংকুকের চোয়াল শক্ত হয়ে এলো। ফিয়ের মাথায় হাত বুলিয়ে নীরবে রাগটা দমন করলো।
তে আমার জান, তোমার বিশ্বাস হয় আঙ্কেল তোমার উপর রেগে আছে? দুঃখ পেও না, আঙ্কেল যা করেছেন মন থেকে করছেন না, জেদ থেকে করছেন। শান্ত হও, এত কাঁদো না। যা হওয়ার হয়েছে, কায়ের মুখোমুখি তুমি হবে, তোমার পাশে আমি থাকবো। তুমি দেখিয়ে দিবে যোগ্য কাউকে তুমি পেয়েছো। আচ্ছা, আপনি যদি আমাকে ঠকান তখন সবাই আমাকে নিয়ে হাসবে, উপহাস করবে। জি মাথা চেপে ধরলো, তার মনে একটাই ভয়, জাংকুক যদি তাকে ঠকায় তবে কি করে লড়াই করবে সে? সে তো মুখ থুবড়ে পড়বে। জাংকুক কিঞ্চিত হাসলো, মেয়েটার অশ্রু ভেজা চোখে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলে, আমি যদি তোমাকে ঠকাই তবে তোমার প্রতিটি মোনাজাতে আমার ধ্বংস চেয়েও। ভি কিছুই বলল না, চুপচাপ কাঁদলো সে। অপরদিকে জাংকুক মেয়েটার মনোযোগ ভঙ্গ করতে উঠে পড়ে লেগেছে। ভিয়ের ফোপানো ঠোঁটে স্লাইড করতে করতে জাংকুক হাসলো। আচমকা ভি কেঁপে উঠলো। জাংকুকের চোখে চোখ রেখে মাথা নাড়িয়ে বলে, জাংকুক এখন না, এখনই যান। জাংকুক দু আঙ্গুলের সাহায্যে ভিয়ের ঠোঁট চেপে ধরলো জাংকুক। ভি সরে যেতে চাইলে দেয়ালে ঠেসে দাঁড়ায় জাংকুক। দু হাতের বন্ধনীতে আটকে ভীত চাহনিতে তাকালো মেয়েটা। জাংকুকের ভাবাবেগ বুঝতে পারলো ভি, নিজেকে ছাড়াতে চেয়ে পাল্টা দৃঢ় বন্ধনীতে আটকে গেল। জাংকুক ঘোর লাগা স্বরে বলে, ইয়োর লিপস মেড মি ড্রাগ জান। ভি দু চোখের পলক ফেললো। জাংকুক উন্মাদনায় ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। ভিয়ের সারা পেয়ে মেয়েটাকে ক্রমশ গ্রাস করলো সে। জাংকুক তার দেহের কোমর জড়িয়ে উপর করলো নিচের ভার রাখতে। জাংকুকের গলা জড়িয়ে ধরলো ভি। ক্রমশ আবাধ্য হলো দুঠোঁটের ছোঁয়া। অতীতের সব ভুলে জাংকুকের কাছে নিজেকে সঁপে দিয়ে জগৎ ভুলল মেয়েটা। কিন্তু জাংকুকের সাথে পেরে ওঠে না সে। ওষ্ঠের লড়াইয়ে হাঁপিয়ে উঠল। শ্বাস আটকে আসার মুহূর্তে দ্রুত মুখ সরালো ভি। জাংকুক পূর্ণ দৃষ্টি রাখে প্রিয়সীর ঠোঁটে। রক্তিম ফুলে থাকা ঠোঁট জোড়া তাকে যে আরো বেসামাল করে তুলছে। জাংকুক প্লিজ, নো। পুনরায় দু ওষ্ঠের মিলন ঘটলো। এলোমেলো হলো ভিয়ের ছোঁয়া। জাংকুক ক্রমাগত ঘায়ল করলো তার দেহকে। তে যখন নিজের জাংকুকের ছোঁয়ায় মগ্ন, তখন আচমকা ফোন বেজে উঠলো। জাংকুক ভিকে ছাড়িয়ে নিল। আবেগের দুনিয়ায় ছিন্ন হয়ে বাস্তবতায় ফিরলো সে। নিজের ভুল ভেবে জিভে কামড়ে সরে দাঁড়াতে চাইলো, কিন্তু তার শার্টের কলার টেনে ধরলো তে। মেয়েটার চোখে অভিলাষের ঝড় বইছে। জাংকুক পুনরায় ঠোঁটে ঠোঁট ছুঁয়ে স্থির করতে চাইলো মেয়েটাকে, কিন্তু ভি জেদ ধরলো। সে জাংকুককে ছাড়লো না। জাংকুক, সেম ফিলিংস জান, সামলে যাও। জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ভি। মেয়েটার অভিমানী চাহনি বুঝতে পারলো সে। ভিকে পেছন থেকে জড়িয়ে বলে, তুমি বেপরোয়া হলে আমাকে সামলাবে কে? তে ঘুমা, ভোরতে চললো। আর একটু থাকুন জাংকুক, আমার ঘুম আসবে না আজ। জাংকুক চুপ করে রইল। রাত 11টার পর থেকে তাদের কথা শুরু হয়েছে, আর এখন 5টা বাজতে চললো। মেয়েটার যত এলোমেলো কথা জাংকুক মন দিয়ে শুনলো। ভি কখনো প্রেম করেনি। প্রেমিকের প্রতি একজন প্রেমিকার অনুভূতি কেমন সে তাও জানে না। কায়ের সাথে তার কথা হয়েছে খুব অল্প, কিন্তু এই অল্প স্বল্প আলাপনের কায়ের কথাই ছিল সবচেয়ে বেশি। কাই বলেছিল তার আগামী জীবনের পরিকল্পনার কথা। সে কি চায়, কি কিনবে, কি করবে, এসব নিজেকে নিয়ে ভি খুব বেশি কথা বলতে পারেনি। অথচ জাংকুকের কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমাচ্ছে সে। জাংকুক তার সবচেয়ে বড় শত্রু, অথচ জাংকুক এখন বন্ধু হলো কি করে? তবে ভি কি ভুলে গেছে সেই দিনের কথা, যখন হুমকির মুখে ফেলে তাকে বিয়ের জন্য বাধ্য করেছিল? জাংকুক, আমার একটা কথা মনে এসেছে। কি কথা জান? কাল কায়ের জন্মদিন। জাংকুক চুপসে গেল। ভিয়ের এই দিনটার কথা মনে রাখা কি খুব জরুরি ছিল? জাংকুকের নীরবতা ফসফস শ্বাসের শব্দ বেশ ভালো করে বুঝতে পারলো ভি। দ্রুত সে কথা পাল্টে বলে, আমি বলতে চাইছি আসলে কি, কাই আমার কাছে একটা জিনিস চেয়েছিল। আমার কাছে সে একটি দামি ঘড়ি চেয়েছিল, বার্থডে হিসেবে, তাই আর কি। খুঁজে খুঁজে গিফট আদায়। ইন্টারেস্টিং। তা তুমি কি গিফট দিতে চাও? সে আজ আমাকে যেসব কথা শুনিয়েছে, এর পরেও আমার কথা শোনো, তুমি গিফট দিতে যাবে এবং তার সাথে সুন্দরভাবে কথা বলবে। মাথা ঠিক আছে আপনার? একদম ঠিক। এখন কোনো কথা নাই, ঘুমিয়ে পড়ো। ইয়ঞ্জনের চেঁচামেচিতে ঘুম ভাঙলো ভিয়ের। মেয়েটা ঘুমিয়েছে বেশিক্ষণ হলো না। এর মাঝে এমন চেঁচামেচি টর্চার মানা যায় না। মুখ থেকে কাঁথা সরিয়ে পিট চোখে তাকালো সে। আম্মু, কি হয়েছে? জামাইকে তুই কি বলেছিস? আমি ওনাকে কি বললাম? কই কিছু বলিনি। এই ছেলে 100টা গোলাপ গাছ পাঠিয়েছে তোর জন্য। দুটো ফ্যান নিয়ে লোক দাঁড়িয়ে আছে গেটের বাহিরে। ফি লাফিয়ে উঠলো। কই, সে তো কিছু বলেনি। এত গোলাপ গাছ পাঠানোর মানে কি? আম্মু, আমি ওনাকে কিছু বলিনি। তোর বাপের বাগানে কি গোলাপ গাছ নেই? এত গাছ দিয়ে এখন তুই নৃত্য কর, আমার হয়েছে যত জ্বালা। ফি নিজেই পড়লো দুটো নাই। দ্রুত হাতে ফোন তুলে দেখতে পেল জাংকুকের মেসেজ।
হ্যাপি রোজ ডে মাই রোজ। 100টা ফুল দিয়ে সেই ফুল পচিয়ে কি লাভ? আমি না হয় 100টা গাছ পাঠিয়ে দিলাম, সারা বছর গাছ থেকে ফুল ফুটবে, তুমি দু চোখ ভরে দেখবে, এটাই আমার শান্তি। রোজ ডে? কিসের ডে ফে? কি বলছে জাঙ্কুক? জীবনে এসব ডে পালন করেনি ভি। তার সিঙ্গেল জীবনে এসব দিন পালন করা বিলাসিতা ছাড়া আর কিছুই নাই। আর মোড়া কাটিয়ে উঠে বসে ভি। ঘড়িতে বাজে সবে 10টা। ফ্যানের লোকদের বাড়িতে ঢুকতে দেয় কাজের ছেলেটা। ভ্যান থেকে একে একে নামানো হলো 100টা গোলাপ গাছ। না শুধু লাল নয়, নানান রঙের গোলাপে সেজেছে আজ বিয়েদের উঠান। নিরঞ্জন কাজের ছেলেটাকে আদেশ করলেন সব গাছ যেন বাগানে লাগানো হয়। ছেলেটা আগ্রহ নিয়ে চললো গাছ লাগাতে। সব গাছের মাঝে টকটকে লাল গোলাপটা ছিঁড়ে নিজের এলোকে সরিয়ে কানে গুজলো ভি। মেয়েটার মনে আজ প্রজাপতিটা উড়ু উড়ু করছে। লাঞ্চের সময়টা অফিস থেকে ছুটি নিয়ে এসেছে কাই। ভি আজ তাকে ডেকে পাঠিয়েছে। এমন দিন যে তার কপালে আসবে স্বপ্নেও ভাবেনি ছেলেটা। একটি রেস্টুরেন্টে দুজন বসে আছে মুখোমুখি। ভি পিৎজার স্লাইসে কামড় বসিয়ে দূর থেকে আর চোখে তাকালো জাঙ্কুকের পানে। জাঙ্কুক কাইয়ের পেছনের টেবিলে বসে। ছেলেটা জহুরি চোখে পরখ করছে ভিকে। সে চায় না কাই ভিয়ের সাথে পাল্টা কোনো প্রতিক্রিয়া করুক। এই দুপুরে পিৎজা, অন্য কিছু অর্ডার করি? না না, আমি ঠিক আছি, পিৎজাটাই আমার হবে। হঠাৎ ডাকলে কেন? গতকালের জন্য আমি সরি, আসলে মাথা ঠিক ছিল না। চোরের মায়ের বড় গলা, কথাটা শুনেছেন কখনো? মানে? না মানে আপনি প্রেম করলেন, আপনার জন্য এত সব, অথচ আপনি দোষ দিলেন আমার। ব্যাপারটা হাস্যকর না? সরি, রাগের মাথায়? রাগের মাথা, তাতে কি বিবেক বুদ্ধি কি বিসর্জন দিয়েছিলেন নাকি? কাই চুপসে গেল। ভিয়ের কথা সে কোনো গায়ে মাখলো না। তোমার হাজবেন্ড কোথায়? আমার সাথে দেখলে রেগে যাবে না? সে তো আর জানবে না আপনি আমি একসাথে। নিন আপনার জন্মদিন উপলক্ষে আপনার গিফট। কাই হতভম্ব চাহনিতে তাকালো ভিয়ের পানে। ঘড়ির বক্সটা এগিয়ে নিয়ে বলে, সিরিয়াসলি? জি। পছন্দ হয়েছে? কাই দ্রুত হাতে বক্স খুললো। ঘড়িটি হাতে পেয়ে উচ্ছ্বসিত সে। ভি অবাক হলো যে মেয়ের সাথে এই ছেলের সম্পর্ক ছিন্ন, সেই মেয়ের কাছ থেকে এতটা সহজে কি করে গিফট গ্রহণ করেছে সে। জাঙ্কুক ঠিকই বলেছে, এই ছেলে বেহায়া। কাই ঝটপট ঘড়িটা হাতে পরে নিল। তার হাসি হাসি মুখ দেখে গা পিত্তে জ্বলে উঠলো ভিয়ের। গতকালের জন্য আমি সরি, আসলে। ওয়েটার এগিয়ে এলো। ভিয়ের অর্ডারকৃত পুদিনা লেমন জুসটি দিয়ে হাসি মুখে প্রস্থান করলেন তিনি। কাই দ্রুত হাতে জুসটি মুখে তুলে কুঁচকে ফেললো মুখ। এমন কেন? পছন্দ হয়নি? এই রেস্টুরেন্টে এটা আমার ফেভারিট, প্লিজ আপনি পুরোটা খান, না খেলে আমার কষ্ট লাগবে। কাই হাসি মুখে পুরোটা জুস সাবার করলো। মুহূর্তে ছেলেটার মুখে যেন বিস্ফোরিত হলো। মুখ চুলকে ভিয়ের পানে তাকালো সে। আমার মুখ চুলকাচ্ছে কেন? আমি কি জানি, সিরিয়াসলি প্রচন্ড চুলকাচ্ছে। কাই অস্থির হলো। সামনে থাকা পানির বোতল ঠেসে ধরলো মুখে। ঠোঁট চুলকাতে চুলকাতে লাল হয়ে গেল তার সারা মুখ। ভি দাঁড়ালো, টেবিলে ভর দিয়ে ঝুঁকলো কায়ের মুখোমুখি। গতকাল যা যা বলেছেন আমি কতটা আঘাত পেয়েছি আপনি জানেন? মুখের জিভটা একটা ধারালো তরবারির সমান। শুধু একটা বাক্যে অপর মানুষের চিন্তা চেতনা ফালা ফালা করে দিতে পারে। কুকুরের মতো ঘেউ ঘেউ গতকাল করেছেন। আজ না হয় বোবা প্রাণী হয়ে থাকুন। ওটা পুদিনা পাতা ছিল না, বেছুটি পাতা ছিল। আর রেস্টুরেন্টের নামে কোনো কেস মামলা থেকে বিরত থাকবেন, না হলে ফলাফল খুব খারাপ হবে। ভি মুখ ভর্তি থুতু ছুঁড়ে ফেললো কায়ের মুখে। গতকালের রাগ জেদ সবটাই তার এক নিমিষে গায়েব হলো। জাঙ্কুক পেছন থেকে হাততালি দিয়ে এগিয়ে এলো। ভিকে বাম হাতের সাহায্যে জড়িয়ে আগলে ধরে বুকে। ওয়েল ডান জান। শুরু থেকে শেষ সবটাই ছিল জাঙ্কুকের পরিকল্পনা। ভি শুধু আদেশ মোতাবেক কাজ করে গেছে। শান্ত স্নিগ্ধ দু চোখের আদরে বারংবার হারিয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না জাঙ্কুক। যতটা দিন যাচ্ছে ভিয়ের সান্নিধ্যে তার ধৈর্য ক্ষমতা কমে আসছে। কবে জানি ধৈর্য হারিয়ে কোনো এক অঘটন ঘটিয়ে বসে সে নিজেও জানে না। জাঙ্কুকের বাদামি মনোজোড়া ঘোর লেগে আছে। পাশে বসে থাকা সুন্দরী রমণীর শরীর থেকে আসা মিষ্টি ঘ্রাণ তার নাকে সুরসুরি দিচ্ছে। জাঙ্কুক জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো। বাম হাতের সাহায্যে এলোমেলো করলো বাদামি চুল। গ্রানির সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে। গ্রানি এর মাঝে বাচ্চার কথা বলে ফেলেছে। অথচ এমন এক হিটলার শ্বশুর যে দেয়াল হয়ে দাঁড়িয়েছে, সে কথা কি করে বোঝাবে জাঙ্কুক? বউ যদি প্রেমিকার মতো দূরে দূরে ঘুরে তাহলে বাচ্চা তো দূরের কথা। জাঙ্কুকের এই জন্মে আর দেহের মিটবে না। গত রাতে ঘুমায়নি। যে জাঙ্কুকের সাথে বকবক করার মাঝে গাড়িতে ঘুমিয়েছে সে।
এখন সময় রাত 8টা। সুবিন 2বার ফোন করে জাঙ্কুককে ধমক দিয়েছেন, কিন্তু জাঙ্কুক ভিয়ের ঘুম ভাঙায়নি। বউটা কাছে ঘুমিয়ে আছে, ঘুমাক, সে চায় না জ্বালাতন করতে। জাঙ্কুকের বাহুতে ঝুঁকে ঘুমিয়ে আছে ফি। জাঙ্কুকের ভ্রম হয়েছে, সব এলোমেলো ঠেকেছে তার কাছে। আর কিছুক্ষণ যদি তার কাছে থাকে, তবে আজ কিছু একটা ভুল হবেই। এই ভুল হয়তো হওয়ারই ছিল। নড়ে চলে জাঙ্কুকের সহিত আরো গভীরে লেপটে গেল ফি। সেটা নিজের ধৈর্যের প্রশংসা জানিয়ে বিদায় জানালো ধৈর্যকে। ঝটকায় কোলে তুলে নিল ফিকে। অন্ধকার গাড়িতে আচমকা চোখ খুলে দিশাহীন মেয়েটা। জাঙ্কুক, আমি কোথায়? আমার কাছেতেই। জাঙ্কুকের দেহের সাথে চেপে আছে ফি। নিজের অস্তিত্ব বুঝতে পেরে লজ্জায় পড়ল সে। আপনার খালি দুষ্টামি, আমাকে উস্কে দিয়ে আপনি ভেগে যান। তোমার বাবাকে বলো তোমাকে আমার কাছে পাঠাতে, তাহলে তো আর সমস্যা নেই। তখন তো অনেক সমস্যা। কি সমস্যা? না, বলবো না। আমাকে ছাড়ুন জাঙ্কুক, আজ আর আপনার কোনো কথাই আমি সাড়া দেব না। সত্যি সত্যি, আমিও দেখবতে। জাঙ্কুক হাসলো। ভিয়ের গলায় আঙ্গুল ছোঁয়াতে ছিটকে দূরে সরতে চাইলো সে। জাঙ্কুক কি করে বুঝলো তাকে সিরিয়াস করার মতো সহজ মাধ্যম গলা? ভি নিজেকে ছাড়াতে চাইলে জাঙ্কুক বাঁকা হাসে। উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় ছুঁয়ে দিতে থাকে মেয়েটার গলদেশ। জাঙ্কুকের প্রতিটা ছোঁয়ায় নিজের জেদের কাছে হেরে গেল ফি। জাঙ্কুকের চুল খামচে জানান দিল তার চাওয়া। ততক্ষণে বেজে উঠলো জাঙ্কুকের ফোন। সুবিন ফোন করেছেন। ফি রেগে গেল, অসহায় চোখে তাকালো জাঙ্কুকের পানে। তার মনের কামনা বাসনা প্রতিবার এভাবে বিফলে যায়। জাঙ্কুক তাকে উস্কে দিয়ে কি মজা পায়? ফি আর রাগান্বিত চাহনিতে ঠোঁট উল্টে জাঙ্কুক বলে, সরি জান, আমার কি দোষ?